গল্প শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্প শুনে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আমাদের সুদূর যাত্রাপথে আমরা পরিবেশন করব ভৌতিক, তন্ত্র, ঐতিহাসিক, রহস্য এবং রোমাঞ্চকর কিছু গল্প। এখানে পরিবেশিত গল্পে উল্লেখিত কোনো ঘটনাই বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না, নাইবা আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই। আজ আপনাদের সবার অনুরোধে একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প শোনাতে চলেছি। আজ আপনাদের জন্য রয়েছে সাত্যকী বসুর লেখা ইদ্রার। শুরু হচ্ছে আজকের গল্প ইদ্রার। কপালে বিপদ থাকলে যা হয় আর কি। সন্ধ্যায় অন্ধকারের মধ্যে বৃষ্টি নামলো, তার সঙ্গে প্রচণ্ড জোরে জোরে বাজ। এই অজপাড়া গায়ে বৃষ্টির মুখে পড়তে হবে এ কথা ঘুণাক্ষরেও ধারণা করেনি সে। এমনিতেই শহরের ছেলে অমিত কাদা জল অপছন্দ করে, তার উপর বাজ পড়ছে খুব জোরে জোরে। অমিতকে আজ বাড়ি থেকে বেরোতে বারণই করেছিল তার মা, কিন্তু কে শোনে কার কথা। সকাল থেকে গুমট গরম আর বিকেলে মেঘ মেঘ দেখিয়ে যদিও সে বাড়ি থেকে বেরিয়েছিল, এত দূর পর্যন্ত বাসে আসতে আসতে মৃদু বাতাস ছাড়া আর কিছুই বুঝতে পারেনি। কিন্তু এখানে নামতেই কোথা থেকে তেড়ে মেড়ে ঝাঁপিয়ে পড়ল রাজত্বের ঝড় আর বৃষ্টি। নতুন সরকারি চাকরি বলে কথা, আজকালকার দিনে যা সোনার পাথর বাটি বলা যায়। অমিত দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে গ্রামের পোস্টমাস্টারের চাকরিটা পেয়েছে। যদিও সে দিনকাল আর নেই, গ্রামের পোস্টমাস্টার মানে একটা হতদরিদ্র মানুষের কথা মনে আসবে। এখনকার পোস্টমাস্টার মানে রাজা উজির মতো ব্যাপার, এইসব সকলেরই জানা। প্রতাপপুর গ্রামটি বেশ বড় গ্রাম। আশেপাশের বেশ কয়েকটি গাঁয়ের ভিলেজ পোস্ট অফিস নিয়ে প্রতাপপুর গাঁয়ের হেড পোস্ট অফিস, আর সেখানেই হেড পোস্টমাস্টারের চাকরি নিয়ে অমিত এসেছে। গ্র্যাজুয়েশন পাশ করে বছর 6 বেকার ঘুরে বেড়ানোর পর নিজের চেষ্টায় ও যোগ্যতায় তার এই সাফল্য। অমিতের বাড়ি অবশ্য উত্তর কলকাতায়। নস্টালজিক সব গলি, পুরনো আমলের ঘ্রাণ আর বনিদিয়ানার রূপ দেখে সে মানুষ। কিন্তু গ্রাম অমিতের ভীষণ প্রিয়, তা বলে গায়ের জলকাদা তার মোটেই পছন্দ নয়। ছোটবেলায় কোনো এক সময় কারোর বাড়ি গিয়ে জলকাদায় কাঁচার খেয়েছিল, সেই থেকে আসলে ভয়টা জেঁকে বসে আছে। তবু অনেক দিনের স্বপ্ন তার চাকরি একটা হোক, কিন্তু গ্রামে হোক। মন ভরে গ্রাম দেখবে, সেখানে খেয়ে মেখে কাজ করা যাবে মনের সুখে। ঈশ্বর বোধ হয় মুখ তুলে চেয়েছেন এতদিনে অমিতের দিকে। এত বড় চাকরি, আবার গ্রামে। প্রতাপপুর গ্রাম অবশ্য অজপাড়া গাঁ বলতে যা বোঝায় মোটেই তেমনটা নয়। বেশ বর্ধিষ্ণু গ্রাম। বাস স্ট্যান্ড, বড়সড় বাজার, আড়ত, স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হাই স্কুল সব কিছু আছে। অমিত এর আগে অন্তত 2 বার ঘুরে গেছে। যখনই সে নিশ্চিত হয়েছে এবং জানতে পেরেছে এই গ্রামেই তার পোস্টিং, কল লেটার পেতে সে আর দেরি করেনি, চলে এসেছে গাঁয়ে তার কাজে যোগ দেবার নির্ধারিত দিনের 2 দিন আগেই। অমিত এর আগে যখন গ্রামে এসেছিল সে কোয়ার্টার দেখে গিয়েছিল। সে জানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু সেই গ্রামে নামতেই যেন ঘোর করে এসেছে আকাশ। এই বোধহয় প্রবল বেগে বৃষ্টি নামবে। বাস থেকে নেমে 2 পা হাঁটতেই যেন সমস্ত রাগ, অভিমান, কষ্ট উজাড় করে ঝমঝম করে বৃষ্টি নামল। সে যেদিন বাস স্ট্যান্ডে প্রথম নেমেছিল সেদিন আকাশ বেশ পরিষ্কার ছিল, দোকানপাট সমস্ত খোলা ছিল, বেশ গমগমে পরিবেশ ছিল। কিন্তু আজ বৃষ্টির জন্যই হয়তো বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা। অমিত খুব ভালো করে জানে বাস স্ট্যান্ডের গা দিয়ে যে মোরামলাল মাটির রাস্তাটা চলে গেছে, সেটা দিয়ে 15 মিনিট হাঁটলেই হেড পোস্ট অফিস, আর তার পিছনেই বেশ খানিকটা জায়গা জুড়ে ঘেরা বাগান, আর তার মাঝখানে পোস্ট অফিস স্টাফ কোয়ার্টার। কিন্তু অমিত এই বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে বুঝতে পারল যে বৃষ্টির তোড় আর হাওয়ার যা দাপট, রাস্তায় আর 1 পা হাঁটা যায় না।
প্রচণ্ড হাওয়ার দাপটে বারবার ছাতা উল্টে যাচ্ছে আর কয়েক পা পিছিয়ে যেতে হচ্ছে। সে যদিও বুদ্ধি করে ছাতাটা এনেছিল, তবুও কাজের কাজ কিছুই হচ্ছে না। ছাতাটা বারে বারে উল্টে গিয়ে প্রচণ্ড বৃষ্টির দাপটে এতক্ষণে ভিজে এক। কিন্তু এই প্রবল বৃষ্টির মধ্যে সে আশ্রয় পাবে কোথায়? তার মাথা যেন প্রায় কাজ করা বন্ধ করে দিল। যেমনটা হয় প্রচণ্ড দুর্যোগের মধ্যে খড়কুটোর মতো একটা মানুষ এসে পড়লে, ঠিক সেই সময় প্রচণ্ড বাজের শব্দে কান যেন ঝালাফালা হয়ে গেল। আর সেই বাজের আলোর মধ্যেই সে দেখতে পেল সামনে একটা কুঁড়ে ঘর। প্রবল বৃষ্টির মধ্যেই সে দেখতে পেল সেই ঘর থেকে যেন আলোর রেখা বৃষ্টির মধ্যে দিয়ে চোখে এসে পড়ছে। আশ্রয়ের খোঁজ পেয়ে সে অনেক কষ্টে সেই ঘরের সামনে গিয়ে জোরে জোরে ধাক্কা দিল। বেশ কিছুক্ষণ পরে কে একটা জড়ানো গলায় ভেতর থেকে বলল, আগে না, আমি অমিত, এ গায়ের নতুন পোস্টমাস্টার। ঘরের দরজা যে খুলল তার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ অমিতের নাকে এলো। সে দরজা খুলে আবার চড়ানো গলায় বলল, কি চাই ভাই? প্রচন্ড বৃষ্টিতে খুব বিপদে পড়ে গেছি দাদা, একটু আশ্রয় হবে? কেন হবে না ভাই, এসো ভেতরে এসো। আমরা মাতাল হতে পারি, কিন্তু আমাদের দিল অনেক বড়। এসো ভেতরে এসো। ঘরের ভিতর ঢুকে সে বুঝতে পারল এটা আসলে চায়ের দোকান। কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে দোকানদার তার বন্ধু বান্ধবদের নিয়ে মদের আসর বসিয়েছে। অমিত ঢুকে বাঁশের বেঞ্চিতে বসে পড়ল। দোকানদারের উদ্দেশ্যে বলল, দাদা একটু চা হবে? দোকানদার নেশাগ্রস্ত বটে, কিন্তু সে মানুষ ভালো। সে জড়ানো গলায় বলল, দাঁড়াও ভাই, দেখছি। দুধ থাকলে দুধ চা পাবে, না হলে লিকার। বিস্কুট খাবে ভাই? বাবু, এই একটু জানা টাকাস করে মেরে দিন না, দেখবেন বৃষ্টিতে ভিজে কাঁপছেন, ওসব চলে গিয়ে শরীরে একদম গরম ধরে যাবে। কি ধরবে? গরম ধরে যাবে। আমি ওসব খাই না। ঝাড়ুন তো বাবুর কথা, আমি চা দিচ্ছি। দিন। অমিতের কপাল বেশ ভালো, দুধ অবশিষ্ট ছিল, তাই দিয়ে দুধ চা আর সিগারেট খেয়ে শরীরটা অনেকটা ফ্রেশ হলো তার। সিগারেটটা শেষ করে অমিত সোজা হয়ে বসতেই যারা তাস খেলছিল তাদের মধ্যে থেকে একজন জড়ানো গলায় বলল, তুমি তো ভাই এখানকার নও, কোথেকে আসছো? কোথেকে আসছো? আগে কলকাতা। তাই এখানে কার বাড়িতে? বাড়ি নয়, এখানকার পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার হয়ে এসেছি। তাদের মধ্যে থেকে তখন একজন বলল, ও, তো থাকবেন কোথায়? ওই কোয়ার্টারে। কোয়ার্টার নামটা শুনে তাদের 4-5 জনের মুখ কেমন যেন থমথমে হয়ে গেল। একজন তাদের মধ্যে থেকে আমতা আমতা করে বলল, আগে সাহেব, কোয়ার্টার কেন? এখানে তো অনেকেই বাড়ি ভাড়া দেয়। কেন? কোয়ার্টার তো ভালোই দেখলাম, কিছু অসুবিধা আছে নাকি? আগে তুমি নতুন এসেছো ভাই, তাই জানো না। কোয়ার্টারে ইঁদরার উপদ্রব, ওই জন্যই তো তোমাদের অফিসের স্টাফেরা কেউ কোয়ার্টারে থাকে না, এদিক ওদিক ঘর ভাড়া করে নিয়ে থাকে। সে আবার কে? রাতে তেনাদের নাম নিতে নেই ভাই, তুমি রাতটা দোকানে কাটিয়ে দাও ভাই, কাল অন্য ঘর দেখে নেবে। এই গায়ে ঘরের অভাব নেই, চিন্তা নেই, এরা সব খানিক বাদেই চলে যাবে। আমি আর তুমি শুয়ে পড়বো, চাল ডাল আছে ফুটিয়ে দিচ্ছি। অমিতের মনে দুটো সম্ভাবনা উঁকি দিল। এক, সত্যি ভয়ানক কিছু আছে সেখানে, তাই তারা বাধা দিচ্ছে। 2, এরা সব ডাকাত, তার কাছে টাকা পয়সা ঝেড়ে নেওয়ার ধান্দা করছে। তাছাড়া এখানে যা মশা আর মদের গন্ধ, ঘুম মোটেই আসবে না। সে মোবাইলের ঘড়িতে দেখল রাত 9:10। এইখান থেকে মিনিট 10 আর হাঁটতে হবে তাকে, তাহলে সেখানে পৌঁছে যাবে সে। বৃষ্টির জোরও কমেছে, অসুবিধে হবে না। কিন্তু দোকানদার তাকে কিছুতেই ছাড়বে না।
সে সঙ্গে হনুমান চালিসা আছে, অমুক ঠাকুরের প্রসাদী ফুল আছে, এইসব বলে কয়ে অনেক বুঝিয়ে টাকা মিটিয়ে দিয়ে অবশেষে রাস্তায় নেমে পড়ল। তবুও দোকানদার তাকে বারবার সাবধান করে দিল, ওই কোয়ার্টার নাকি বড় ভয়ানক। রাতে কেন দিনে দুপুরেও এই গাঁয়ের কেউ সেই দিক মারায় না। কিন্তু প্রথমেই যে বলেছি, অমিত বড় জেদি মানুষ, সে শুনবে না কারোর কথা, সে যেটা মনে করবে সেটাই ঠিক। দোকান থেকে বেরিয়ে অমিত হাঁটতে লাগলো হনহন করে। বৃষ্টি আর পড়ছে না বললেই চলে, আর দোকানের একটু আগে থেকে সিমেন্টের ঢালাই রাস্তা শুরু হয়েছে, তাই কাদাও প্রায় নেই বললেই চলে। মিনিট 5 হাঁটলেই সুন্দরলালের বাড়ি। সে কোয়ার্টারের কেয়ারটেকার, তার কাছ থেকে চাবি নিতে হবে। খানিকটা হাঁটতেই সে সুন্দরলালের বাড়ি পৌঁছে গেল। সুন্দরলালের বাড়ি যেতেও সেই এক ঝামেলা। সেও বলে বাড়িতে থেকে যান, এত রাতে আর কোয়ার্টার যেতে হবে না, ওখানে নাকি তেনাদের উপদ্রব। কিছুতেই বোঝাতে পারল না অমিত তাকে যে সে এসব বুজরুকিতে বিশ্বাস করে না। অবশেষে অমিত ধমক দিল, তুমি কোয়ার্টার পরিষ্কার রেখেছো তো, নাকি কাজের ফাঁকি ধরা পড়ে যাবে বলে তুমি যেতে বারণ করছো? এরপর অবশ্য সুন্দরলাল আর কিছু বলল না, বাধ্য হয়ে চাবি দিয়ে দিল অমিতকে আর বলল, বাবু এই সুন্দরলাল আছে না, এ যাই হোক কোনোদিনও কোনো কাজে ফাঁকি দেয় না। যান বাবু, এক রাত থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে সুন্দরলাল মিথ্যে কথা বলেনি। এই বলে অমিতের মুখের উপর দড়াম করে সে দরজাটা বন্ধ করে দিল। ঠিক এইখানেই অমিতের মনে খটকাটা লাগলো। মানুষের তখনই এমন রাগ হয় যখন সে কাজ করে নিষ্ঠার সাথে, কিন্তু তার কাজের বদনাম করা হয়। কিন্তু যাই হয়ে যাক না কেন, অমিতের সেই জেদ, ও রাতে কোয়ার্টারেই থাকবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অমিত নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো যে যাই হয়ে যাক সে ওখানেই থাকবে। নিশ্চয়ই সরকারি সম্পত্তি হাতানোর ধান্দা, তাই ও সব 7-5 না ভেবে নিজের মনকে বুঝিয়ে সুন্দরলালের কাছ থেকে যখন চাবি নিয়ে অমিত রাস্তায় নামলো, তখন আকাশে ঝলমলে তারা উঠেছে। সন্ধ্যার প্রবল দুর্যোগ কেটে গিয়েছে, ধীরে ধীরে স্নিগ্ধ হচ্ছে প্রকৃতি। এই সময়ের ঝড়জল এমনি হয়, এই যদি বান্দাকে পরক্ষণে জ্যোৎস্না ফিনিক দেয়। সামান্য চাঁদের আলোতেই আলো আঁধারি পরিবেশ। খানিকটা হাঁটতেই অমিত এসে পড়ল কোয়ার্টার বিল্ডিংয়ের সামনে। এসে সে দেখল পোস্ট অফিসের মেইন বিল্ডিংটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে, আর তার পেছনে কোয়ার্টার হাউস। সে আগেও যদিও দেখে গেছে, এই জায়গাটা বড় মনোরম। চারিদিকে আম, কাঁঠাল, বকুল, ছোটখাটো ফুলের গাছ, কলা গাছে ঘেরা বাগানের ঠিক মাঝখানে লম্বা লম্বা কোয়ার্টার নিয়ে একটানা কোয়ার্টার হাউস। দিনের বেলা গেটের বাইরে থেকে দেখেই অমিতের চোখ জুড়িয়ে গিয়েছিল। কি সুন্দর মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছিল তখন। এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে দিয়ে কিনা ওই দোকানে থাকবে। সকালে যখন সে এখানে এসেছিল, এখানের পরিবেশটা দেখেই তার মনটা খুশি খুশি হয়ে গিয়েছিল। তার কবিতা লেখার শখ আছে। অফিসের শেষে মনের আনন্দে বাগানে বসে এই প্রকৃতির কোলে কবিতা লেখা যাবে। আবার বাগানের মাঝে একটা পুকুরও আছে, যদিও সেটা মজা, তবুও আছে। তবে সেদিনের পরিবেশ আর আজ যেন কেমন একটা অন্যরকম ঠেকল অমিতের কাছে। অমিত তালা খুলে বাগানের ভিতর ঢুকতেই তার মনে হলো অজানা অচেনা পরিবেশে যেন সে চলে এসেছে। কোনো এক অশরীরী অপদেবতার উপস্থিতিতে যেন ভারী হয়ে আছে রাতের কোয়ার্টার কম্পাউন্ড। তবে কি তারা যা বলেছিল সব সত্যি? এমন এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছে তার সাথে, এ কথা কাউকে বলে বোঝানো যাবে না। জীবন্ত বিভীষিকার মতো কালো কালো গাছগুলো অন্ধকার করে দাঁড়িয়ে আছে গোটা জায়গাটা। কিছুক্ষণ আগে বৃষ্টি ভেজা পরিবেশ আর সোঁদা মাটির গন্ধে যেন তার গাটা ভারী হয়ে এলো। সে ভাবল, দূর ছাতা, মনের ভুল। এসব শুনলে কলকাতার বন্ধুরা হেসে উড়িয়ে দেবে। ওই লোকগুলো ওসব বলল বলেই ভয় লাগছে। সে খানিকটা এগোতেই একটা মিষ্টি সুগন্ধ তার নাকে এলো। সে ভাবল, কি সুন্দর ফুল! আহা, এই গন্ধ গ্রামেই পাওয়া যায়, শহরে কি আছে? মনের মধ্যে থেকে ভয় জিনিসটা যেন নিমেষে মিশে গেল শূন্যতায়। ঠিক তখনই একটা জিনিস তার নজরে পড়ল। বাইরে রাস্তার ধারে ব্যাঙের ডাক আর ঝিঁঝি পোকার শব্দে কান পাতা যাচ্ছিল না।
তবে এখানে এত চুপচাপ কেন? বাগানের মাঝে মজা পুকুরটা থেকে ব্যাঙের ডাক শুনতে পাওয়ার কথা, তবে চুপচাপ ঠিক নয়। পিছনের কোনো গাছ থেকে টুপটাপ জল পড়ার মতো যেন একটা আওয়াজ আসছে, আর কোনো সরীসৃপ যেন একটা অদ্ভুত আওয়াজ করছে কাছাকাছি কোনো ঝোপের মধ্যে থেকে। এছাড়া জায়গাটা একেবারে শান্ত, নিশ্চুপ। কোনো সাপ টাপ নয় তো। সে পাত্তা দিল না এসব। শহরের কোলাহল থেকে দূরের এই গাঁয়ে সে এসেছে, শান্ত পরিবেশ মনে হতেই পারে, এটাই তো স্বাভাবিক নাকি? সে কোয়ার্টারের মেন গেটটা খুলতে যাবে, তখনই একটা আওয়াজ তার চোখকে পাশের ঝোপের দিকে নিয়ে গেল, আর সেদিকে তাকাতেই যেন তার হাড় হিম হয়ে গেল। একটা প্রচণ্ড ঝাঁকুনি যেন তার পিঠ বেয়ে শরীর ছুঁয়ে নেমে গেল মাটির মধ্যে। ঝোপের মধ্যে গুড়ি মেরে বসে আছে একটা মানুষ। পিঠের ওপর তার ব্যাঙের ছাতার মতো কি যেন। সে পরিষ্কার দেখতে পেল একটা নীল রঙের জীব যেন তার মুখ থেকে বারবার বেরিয়ে আসছে, আবার পুনরায় ঢুকে যাচ্ছে ভিতরে। অন্ধকারের মতো মিশমিশে কালো সে, আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে, আর মুখে সে আওয়াজ করছে, তার সঙ্গে কম্পাউন্ডের বাইরে একদল কুকুর যেন বুক ফাটা করুণ সুরে কেঁদে উঠল। উফ, কি ভয়ঙ্কর! রক্ত যেন জল হয়ে আসে এই হঠাৎ সৃষ্ট মূর্ত বিভীষিকায়। অমিত প্রচণ্ড আতঙ্কে ও ভয়ে চিৎকার করে উঠল। কে কে ওখানে? টর্চ লাইটের আলোটা সে ছুঁড়ে দিল ঝোপের উদ্দেশ্যে, কিন্তু কই, কেউ তো নেই সেখানে। আওয়াজটা আসছে বটে, তবে দূরের ঝোপ থেকে বা বাইরের কোনো জায়গা থেকে। একটা শিরশিরে হাওয়া যেন ছুঁয়ে গেল তাকে। এই অজানা অচেনা জায়গায় একাকী অমিতের মনে হলো। তবে ওরা কি ঠিকই বলেছিল? পোস্ট অফিসের এত স্টাফ কেন এখানে থাকে না? ওই জঙ্গলে চোখের ভুল তো নয়, কে সে? তবে কি ইদ্রার ভয়? সেই বা কি? এই মুহূর্তে প্রচণ্ড ভয়ে ঘেমে নে যখন সে স্থির করে ফেলেছে যে সে যে কোনোভাবে এখান থেকে পালাবে, ঠিক তখনই আবারও নাকে এলো সেই অজানা ফুলটার সুগন্ধ। নেশাচ্ছন্ন হয়ে পড়ল যেন অমিত। মনে হলো না এই তো তার স্থান, এই বিরাট অন্ধকার সাম্রাজ্যের একা অধিপতি। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সে, কিন্তু অমিতের কোনো এক ইন্দ্রিয় ক্রমাগত তাকে জানান দিয়ে চলেছে, পালাও, পালিয়ে যাও এখান থেকে, ঘোর বিপদ। কিন্তু সে যে কোন মায়ার বলে আবদ্ধ, কোনো মতেই তার অপর ইন্দ্রিয়ের কথা সে শুনবে না। তাই এক প্রকার বাধ্য অমিত সমস্ত রকম উৎকণ্ঠাকে পাশে রেখে কোয়ার্টারের তালা খুলল। কেন্দ্রীয় সরকারের কোয়ার্টার যেমন হয় আর কি। সামনেই বড় বড় লোহার বেড়া দেওয়া বারান্দা, পুরানো আমলের সুইচ বোর্ড, বড় বড় সুইচ। লোহার গেটটা ঠেলে বন্ধ করতে যাওয়ার সময় একটা শব্দ হলো। পুরানো আমলের কোনো লোহার দরজায় অনেক দিন তেল না দিলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন শব্দ। বুকটা হিম হয়ে গেল অমিতের। কি হচ্ছে তার সাথে? তখনই তার খেয়াল পড়ল হাতে ধরে থাকা দরজাটার দিকে। উমা, এ তো লোহার, অনেকদিন তেল পড়েনি, এমন আওয়াজ হতেই পারে, এটাই স্বাভাবিক। সে বুঝতে পারল তার মনের ভয়টা এখনো কাটেনি। কিন্তু ওই অদ্ভুত বস্তুটা দেখার পর থেকে যতবার অমিত নিজেকে কিছু একটা প্রশ্ন করতে যায়, মনের গভীরে কেউ একজন দাবড়ে চুপ করিয়ে দেয়। দরজাটা বন্ধ করে সে বারান্দার আলোর সুইচটা টিপে দিল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক আলো যেন লাফিয়ে পড়ল তার উপর। এই এক অদ্ভুত জিনিস, আলো মনের সমস্ত ভয়কে দূর করে দেয়। মনের গভীরে যে ভয়ানক উত্তেজনা তৈরি হয়েছিল, মুহূর্তের মধ্যে তা যেন কোথায় সরে গেল। বারান্দা দেখে মোটেই মনে হলো না অপরিষ্কার। সুন্দরলাল জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে তার আবার মনে পড়ল, তবে কি সত্যি কিছু? না না, এসব ভাবলে চলবে না। এই ভেবে সামনের দরজার তালাটা সে খুলে ফেলল, এবং দরজা ঠেলে খোলার সঙ্গে সঙ্গেই একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। অমিত হয়তো আবারও ভয় পেত, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বুঝিয়ে দিল,
হতেই পারে, এটা হতেই পারে বহুদিন ঘরটা বন্ধ ছিল। অমিতের মনে মনে হাসিও পাচ্ছে। এসব যদি তার কলকাতার বন্ধু বান্ধব শোনে, সারা জীবন তাকে টিটকারি মেরে যাবে। কিন্তু আসলে অমিত এই মুহূর্তে নিজেও বুঝতে পারছে না আসলে কি ঘটে চলেছে তার সাথে। নিরুপায় অমিত ভিতরে ঢুকে সে কোয়ার্টারের অবস্থা দেখে সুন্দরলালের কাজের পরিপাটি দেখে সে তার উপর খুশি হলো। বাথরুমের বালতির থেকে শুরু করে রান্নাঘর, শোবার ঘর সব পরিপাটি করে গোছানো। খটকা একটা থেকে গেল, সে কেন রাতে কোয়ার্টারে আসতে বারণ করছিল। আর যেই এই কথা মনে পড়ল, কোয়ার্টারে আসার সঙ্গে সঙ্গে যে অদ্ভুত দর্শন বস্তুটির সাথে তার পরিচয় হয়েছিল মনে পড়ে গেল তার। আবার মনে অমিতের প্রশ্ন জাগল, সত্যি কি চোখের ভুল? পরক্ষণেই আবার সমস্ত ভাবনাকে দূরে সরিয়ে রেখে অমিত পরের কাজগুলোতে হাত দিল। সে রাতে আর রান্না বান্নার ঝামেলায় গেল না। অমিত আসার সময় বিরিয়ানি প্যাক করে এনেছিল কলকাতা থেকে, সে দিয়েই রাতের আহারাদি সারল সে। এতক্ষণ পর্যন্ত কোনো ঝামেলাই ছিল না। মুখ ধুতে বাথরুমে যেতে সে অবাক বললে ভুল হবে। আবার একটা প্রচণ্ড ভয়ের ধাক্কা যেন ঝাঁকুনি দিয়ে গেল তাকে। বাথরুমের লাল মেঝেতে টাটকা রক্ত, এ কি করে সম্ভব? তার সঙ্গে কেউ নেই তো বটেই, কিন্তু এই গোটা কোয়ার্টার কম্পাউন্ড পর্যন্ত কেউ নেই। কিন্তু কি করে সম্ভব এটা? আর রক্তটা যে কোনো মতেই শুকনো নয় বেশ ভালোই বুঝতে পারছে সে। ঝাপসা চোখ মুছে নিয়ে ভালো করে আবার চোখ মেলে তাকালো সে। কই রক্ত? অমিতের মাথা গেল বিগড়ে, কি হচ্ছে কি তার সাথে। আবার পরক্ষণই ভাবল, না, রাস্তায় আস্তে আস্তে ওই লোকগুলোই এর কারণ। সে মুখ হাত ধুয়ে শুতে গেল। ছোট্ট ঘর, সাধারণত কেন্দ্রীয় সরকারি কোয়ার্টারের ঘরগুলো ছোটই হয় কিন্তু মজবুত। আর এই সমস্ত কোয়ার্টারে মানুষের থাকার জায়গা থেকে বাগান বেশি বড় হয়, এখানেও তাই। অমিত মনে মনে ভাবল, কাল সকালে বাগানটা একবার ঘুরে দেখতে হবে। ঠিক তখনই আবার শব্দটা হলো, সেই পুরানো আমলের লোহার দরজা খোলার শব্দ। কিন্তু সে তো দরজাটা বন্ধ করে এসেছিল। বেশ ভালো মনে আছে, দরজাতে চাবি দিয়ে এসেছিল সে। অন্য সময় হলে অমিত নিশ্চয়ই একবার দেখতো বাইরে কি ঘটছে, কিন্তু আজ এখানে এসে থেকে যা ঘটনা ঘটছে সে আর বাইরে যাওয়ার সাহস করল না। সে এটা নিশ্চিত করল তার ঘরের দরজাটা বন্ধ আছে কিনা। নাইট ল্যাম্প জেলে সে শুয়ে পড়ল বিছানায়। এই কোয়ার্টারগুলোর ঘর এমনিতে খুব ঠান্ডা হয়, তাই জানলা খোলার প্রয়োজন এমনিতে হয় না। ফ্যান চলছে। অমিত বিছানায় শুতেই একটা প্রশান্তি জড়িয়ে এলো তার দু চোখে। অন্যান্য দিন হলে সে অবশ্য ঘুমাবার আগে ঘণ্টাখানেক নিজের ফোনটা নিয়ে খুটখাট করে, কিন্তু আজ সে ভুলেই গেছে তার ফোন নামক বস্তুটা আছে বলে। পথের ক্লান্তি ও আরামদায়ক একটি পরিবেশের মধ্যে অমিত কতক্ষণ ঘুমিয়েছে সে নিজেই জানে না। ঘুমটা তার ভাঙল রাত 1:30 নাগাদ। একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া তার মাথার পিছন দিক দিয়ে বয়ে যাচ্ছে তার সারা শরীর দিয়ে। আর এই হাওয়াতে শ্রাবণের মাঝরাতেও যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। সে চমকে পিছন দিকে তাকাতেই দেখল তার মাথার গোড়ায় যে জানলাটা রয়েছে সেটা কে যেন খুলে দিয়েছে, আর সেখান থেকে দামাল নদীর স্রোতের মতো রাশি রাশি বাতাস হু হু করে ঢুকছে। সে ভাবল প্রচণ্ড হাওয়ায় হয়তো জানলাটা খুলে গিয়েছে। উঠে জানলাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই একটা ভয়ানক দৃশ্য দেখে তার শিরদাঁড়া যেন টান টান হয়ে গেল প্রচণ্ড ভয়ে আর উত্তেজনায়। জানলা থেকে হাত 10 দূরে একটা ছায়ামূর্তি হাওয়ায় ভেসে চলছে। তার বর্ণ মিশমিশে কালো, পিঠে ব্যাঙের ছাতার মতো বৃহৎ কোনো একটা বস্তু। তার হাতে একটা মৃত কোনো পশুর মাথা। এই অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে কাটা জায়গাটা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। আর সেই মৃত পশুর একটা চোখ যেন জ্বলন্ত হয়ে চেয়ে আছে অমিতের দিকে। উফ, কি প্রখরতা সেই স্থির মৃত চোখে। আর ওই ছায়ামূর্তির থেকেই আওয়াজ আসছে, প্রচণ্ড ভয় পেয়ে তার মুখ থেকে একটা শব্দ হয়তো বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অমিত নিজেকে সামলে নিল।
জানলাটা খুব সন্দর্পণে বন্ধ করলো সে। এ কোনো মতেই এই জগতের জিত না। ঢক ঢক করে সেই বিছানার পাশে রাখা জলের বোতলটা থেকে খানিকটা জল গলায় ঢেলে নিয়ে ধপ করে বসে পড়ল। বিছানায় এসে ভয়ে উত্তেজনায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কথাই তার কেবল মনে হলো, যাকে দেখলাম কে সে? ইদ্রার। ওরাকে তবে ঠিকই বলেছিল, কে এই মূর্তিমান মৃত্যু? তখনই তার মনে হলো সময়টা দেখা প্রয়োজন, কিন্তু ব্যাগে তার ফোনটা আছে আর তার ব্যাগ টেবিলে। সে মধ্যরাতে ঘুম ভেঙে যা দৃশ্য জানলার বাইরে দেখেছে তাতে করে ওটুকু যাওয়ার ক্ষমতা তার এই মুহূর্তে নেই। আর ঠিক সেই সময় ছাদে কার যেন পায়ের শব্দ, নূপুর পরে কে যেন হাঁটছে, ঝুম ঝুম ঝুম। আবারও যেন প্রচন্ড ভয় তার বুকে একদল মানুষ হাতুড়ি পিটতে লাগলো জোরে জোরে। দূরে কোথায় যেন মৃতদেহ সৎকার হচ্ছে, খোল কর্তাদের শব্দ হরিধ্বনি কানে আসছে। আবার সেই শব্দটা ভেসে এলো, এবার যেন আরো কত কাছে। ভয় পেয়ে একই সে আহত হয়েছিল। এরপর যা শুরু হলো তাতে অন্য কোনো মানুষ হলে নির্ঘাত ভয়ে মারা যেত, কিন্তু ওই যে বলে না, অতি তাপে লোহা ইস্পাত হয়। অমিতের ভয় যেন হঠাৎ করে কেটে গেল। কি ঘটছে দেখা প্রয়োজন এই ভেবে সে মেঝেতে নামতে যাবে, হঠাৎ বাইরের বাগানে কোনো পশুর মর্মান্তিক মৃত্যু যন্ত্রণার শব্দ কানে এলো তার। সেই সঙ্গে কে যেন ঠিক জানলার তলায় হৃদয়ে নিংড়ে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। যা ঘটনা ঘটে চলেছে বা যা কানে আসছে, গভীর রাতে জায়গাকে মৃত্যুপুরী আখ্যা দেওয়া ছাড়া কোনো উপায় নেই অমিতের কাছে। আর সেই মৃত্যুপুরীতে কেবলমাত্র অমিত একা যেন জীবন্ত মানুষ। কিন্তু অমিত নাছোড়, সে মনে প্রচণ্ড সাহস নিয়ে মেঝেতে পা দিল, হয় এসপার নয় ওসপার। অমিতের মনে এই মুহূর্তে একটা প্রচণ্ড সাহস এসেছে। এই সাহসের সঞ্চার হতেই বাইরে ঘটা অতি প্রাকৃতিক ঘটনার প্রকোপ যেন কমে গেল হঠাৎ করে। অমিত আবারও ৭-৫ না ভেবে আবার বিছানায় শুয়ে পড়ল। ঘুম জড়িয়ে এলো তার দু চোখে। ফোন বাজার শব্দে ঘুমটা ভাঙল অমিতের। ভেন্টিলেটর দিয়ে আসা আলোতে সে বুঝল সকাল হয়েছে। ফোনটা ব্যাগ থেকে বের করতে সে দেখল ৮টা বাজছে। বাড়ি থেকে মা ফোন করেছিল তাকে। মায়ের সাথে কথা বলে নিয়ে সে ঘরের সব কটা জানলা খুলে দিল। সকালে নরম রোদ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল দুরন্ত শিশুর মতো। কাল রাতে ঘটে যাওয়া ঘটনা এখন অমিতের কাছে কেবলই দুঃস্বপ্ন বলে মনে হলো। অমিত দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে বাইরে বেরোলো। চায়ের প্রয়োজন। রান্নাঘর সুন্দরলাল পরিষ্কার করে রেখেছে ঠিকই, কিন্তু রান্নার ব্যবস্থা কিছু নেই, সেটা অমিতকেই করতে হবে। কোয়ার্টার থেকে বেরোতে কম্পাউন্ডের সুন্দর দৃশ্য দেখে সে মুগ্ধ হয়ে পড়ল। একরাশ মুগ্ধতা নিয়ে যেন অমিতের দীর্ঘদিনের অপেক্ষারত প্রেমিকা জাপটে ধরল তার প্রেমিক অমিতকে। প্রেমিকাটির নাম প্রকৃতি। আপাতত অমিত যে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসে তার মধ্যে এই প্রকৃতি একটি। চা খাবার আগে সে বাগানে বেরিয়ে পড়ল ঘুরে দেখার জন্য। আগে অবশ্য এই বাগান সে দেখেনি তা নয়, কিন্তু এত সকালে নয়। কোয়ার্টারগুলো এই বিশাল বাগানটার মাঝখানে। চারিদিকে কত গাছ, আম জাম কাঁঠাল তেঁতুল শিরীষ নারকোল দেবদারু তুলো বট সেগুন জামরুল নিম সবই রয়েছে, কিন্তু পরিচর্যার অভাবে আগাছা আর জঙ্গলে ভর্তি। গাছগুলোর গোড়ায় ছোট ছোট বসার জায়গা, কিন্তু সেখানেও এত আগাছা, বসার উপায় নেই। তবে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের আলো এসে জায়গাটার রূপ যেন বদলে দিয়েছে। মন মুগ্ধকর সকালে কত পাখি তাদের ডাকে ভরে আছে সমস্ত বাগান। বুক ভরা সতেজ বাতাস আর গ্রাম্য সকালের আমেজ উপভোগ করতে করতে সে বাগানের মাঝের পুকুরটার সামনে এসে দাঁড়ালো। সেই পুকুরের ঘাটের পাশে একটা আশ্চর্য জিনিস দেখে সে থমকে দাঁড়ালো। অবহেলায় পড়ে থাকা ঘাটের পাশে একটা ছোট্ট পাথর, তাতে কালো কালো অক্ষর দিয়ে লেখা ইন্দ্রারার। একটা অজানা অনুভূতি শুরু হলো অমিতের মধ্যে। ইন্দ্রারার? কেউ? চোয়াল শক্ত হলো তার।
এর রহস্য সে ভেদ করবেই। কাল রাতে ঘটে যাওয়া ঘটনাতে একবারের জন্য তার মনে হয়েছিল এই জায়গা তাকেও ছাড়তে হবে, কিন্তু মনের মধ্যে কখনো এমনটা হয় এর পরের ঘটনাটা যেন সাজিয়ে দেওয়া থাকে। অমিত জানে এর পরে কি হবে। সে মুখ ঘুরিয়ে হাঁটা দিল বাইরের দিকে। একটু চায়ের যে সকালে খুব দরকার, চায়ের জন্য বাইরে বেরোতেই অমিত দেখল সুন্দরলাল হন্তদন্ত হয়ে ছুটে আসছে কোয়ার্টার কম্পাউন্ডের দিকে। সুন্দরলাল অমিতের কাছে আসতেই অমিত বলল, মর্নিং সুন্দরলাল, কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? আগে স্যার, আপনি ঠিক আছেন তো? অমিত কাল রাতে তার সাথে ঘটে যাওয়া অতি প্রাকৃতিক ঘটনাগুলোর কথা এড়িয়ে গেল। মুখে হাসি নিয়ে বলল, হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? আগে না স্যার, মানে চা খেয়েছেন? না, এই চায়ের দোকান দেখতেই বেরিয়েছি। আগে কিছু যদি মনে না করেন, আসুন আমার বাড়িতেই চা খাবেন। সুন্দরলাল বেশ গুছিয়ে নিজের অফিসের সাহেবকে চা খেতে দিল। অনেক অনুরোধ করলো যেন সকালের নাস্তাটাও তার বাড়িতেই করে। অমিত কেবল ঘাড় নাড়ল আর বলল, বেশ, দেখছি। সুন্দরলালের বাড়িতে গিয়ে চা খেতে খেতে টুকটাক দু একটা কথার মধ্যে দিয়ে হঠাৎ আবার সুন্দরলাল জিজ্ঞেস করলো, আগে স্যার, কাল রাতে আপনি কোনো রকম আওয়াজও পাননি? অমিত নাই বলতে যাচ্ছিল, কিন্তু এবার তার মুখটা কে যেন আটকে দিল। সে বলল, হ্যাঁ, তা আমি শুনেছি বটে, কিন্তু আমার কোনো ভয় লাগেনি। কেন বলো তো? কিরকম আওয়াজ স্যার? পুরনো দরজা খোলার মতো একটা বিশ্রী গা শিরশিরে শব্দ। স্যার, এখানে অন্য ঘর নিন স্যার, ওখানে থাকবেন স্যার। ইদরার আপনাকে মানিক মাস্টার মশাইয়ের মতো অবস্থা করে ছাড়বে স্যার। মানিক মাস্টার মশাইকে? আর এই ইদ্রারটাই বা কে? সেও আপনার মতোই একজন পোস্টমাস্টার ছিলেন। এই বছর 5 আগে এখানে উনি পোস্টিং নিয়ে এসেছিলেন। কারোর কথা শুনলো না স্যার, জোর করে থাকলো। ওই কোয়ার্টারে ইদরার আছে, যেই ওখানে থাকতে যায় ইদরার জাদু করে ফেলে যে আসে তার উপর। তাই সে শত ভয় পেলেও সেই জায়গা ছাড়ে না। তারপর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারে, তার রক্ত চুষে খেয়ে নেয়। ইদ্রারকে? স্যার, এক ভয়ঙ্কর অপদেবতা, দৈত্য বলতে পারেন, রক্ত পিপাসু। মানলাম তাহলে তোমার কথা, কিন্তু সে গোটা গ্রামে তাহলে কিছু করেনি? করেছিল তো, সে অনেক দিন আগেকার ঘটনা। এই গায়ে কোনোভাবেই অপদেবতার আবির্ভাব হয়, কি করে হয় কেউ জানে না। তখন রাজা জমিদারদের আমল। ইজরায়েলের প্রচণ্ড অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক ফকির বাবার কাছে গায়ের লোক শরণাপন্ন হয়। শুনেছি এই গায়ের জমিদারের আদেশে তিনি ইদরারকে ওই জায়গার মধ্যে আটকে দেন। তখন ওসব পোস্ট অফিস ছিল না, জায়গাটায় ঘন জঙ্গল ছিল, কেউ দিনের বেলাতেও যেত না ওইদিকে। পরে সরকার এলো, পোস্ট অফিস হলো, ওখানে কোয়ার্টার বানালো। গায়ের প্রত্যেকটা লোক ওই কোয়ার্টার বানানোর প্রথম দিন থেকে বিশ্বাস করে ওইখানে কেউ থাকতে পারবে না কোনোদিন। তাই হলো। সরকার কি কোনোদিন বিশ্বাস করে এসব কথায়? তাই এখনো কোয়ার্টারে পোস্টিং দেয়। আপনি চলে আসুন স্যার, আমি বুঝতে পারছি সে জাদু করেছে আপনার উপরেও। কি করে বুঝলে? স্যার, কাল রাতে কি ঘর পরিষ্কার করে শুয়েছিলেন? তার কোনো দরকার নেই, তুমি তো পরিষ্কার করেই রেখেছিলে। মোটেই না স্যার, আপনি তো কোনো খবর দিয়েই আসেননি। আমি হয়তো আমার ডিউটি মতো ঘর পরিষ্কার করতাম ঠিকই, কিন্তু আপনার তো আসার কথা পরশু, আমি আজ করতাম। দেখুন আপনার জামা কাপড়ের অবস্থা দেখুন স্যার, কোথায় শুয়েছিলেন রাতে? অমিত নিজের জামা কাপড় আর নিজের অবস্থা দেখে চমকে উঠল। এ কি অবস্থা তার? কি করে হলো? আমি প্রথমে আপনাকে দেখেই বুঝেছি স্যার, এবার আপনিই বুঝুন। ওখান থেকে চলে আসুন স্যার, আমি কি অন্য ঘর দেখব? বুঝলাম, ঠিক আছে, আমি তো অফিস আসছি, তারপর তোমায় বলছি। এই কথাগুলো বলার সময় অমিতের মনের মধ্যে এক দ্বিধা দ্বন্দ্বের খেলা চলছে। তার মন যেন জোর করে বলতে চাইছে, আচ্ছা দেখো আমি চলে আসছি, কিন্তু তার অবচেতন মন যেন তাকে যেন অন্য কিছু বলছে। আচ্ছা স্যার, তাই হবে। আপনি একটু বসবেন স্যার, আমি চট করে একবার তাহলে এক জায়গা থেকে ঘুরে আসতাম। আচ্ছা, ঠিক আছে। সুন্দরলাল চলে গেল। সুন্দরলালের বাড়িতে অমিত এখন একা।
অমিতের কেবল মনে হতে লাগলো এইখান থেকে ছুটে পালিয়ে যায়। এই সুন্দরলাল একটা জাদুকর, ও জোর করে তাকে ভুলিয়ে এনেছে তার কাছে কোনো গোপন অভিসন্ধি নিয়ে। হঠাৎ খুব জোরে বমি পেয়ে গেল যেন তার। এত তীব্র দুর্গন্ধ কোথা থেকে এলো? অমিত দৌড়ে সে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো। সকাল 9টার সময় গায়ে কালিঝুলি মাখা একজন সুপুরুষ যুবক পাগলের মতো ছুটে যাচ্ছে। সবাই দেখছে, বুঝতে পারছে ইদ্রার চাল, কিন্তু কারোর কিচ্ছু করার নেই। ওকে বোঝালেও সে যে এখন বুঝবে না। অমিত দৌড়ে ঢুকতে যাবে কোয়ার্টারের মধ্যে, তখন একজন দাড়িওয়ালা মৌলবি তাকে আটকালো কোয়ার্টারের গেটের সামনে। রুক যা বেটা, ওই শয়তানের জালে আমি আর একজনকেও জিতে দিব না। কে শয়তান? আপনি শয়তান। ওই সুন্দরলালের সঙ্গে মিশে গিয়ে আপনার এখানে দুষ্কর্ম চালান। আমি আপনাদের পুলিশে দেব। এই বলে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গলা টিপে ধরল সেই ফকিরের, তার অন্তরের সমস্ত বাধা অতিক্রম করে। চারিদিকের লোক জড়ো হয়ে গেছে সেই ভয়ানক মুহূর্তে সাক্ষী হতে। আকাশের মেঘ কালো হয়ে সকালের চকচকে মুহূর্তটাকে যেন ফিকে করে দিচ্ছে। ফকির অমিতের হাত চেপে ধরে কাতরাতে কাতরাতে বলল, ইয়ে আল্লাহ, তুই এত বড় শয়তান যে আল্লাহ তাআলার শুভ আলোতেও তুই শয়তানি করছিস। এই বলে তার কালো ছোলা থেকে পবিত্র নামাজের পানি ছিটিয়ে দিতেই অমিতের দু চোখে যেন আধার নেমে এলো। অমিত লুটিয়ে পড়ল মাটিতে। অমিতের যখন জ্ঞান ফিরেছিল তখন সে সুন্দরলালের ঘরে। সুন্দরলাল কোয়ার্টার থেকে তার জিনিসপত্র বের করে এনেছিল। সামনে ফকির সাহেবকে দেখে সে সঙ্গে সঙ্গে বলেছিল, মাফ করবেন, আমি বড় অন্যায় করে ফেলেছি। সে কাজ কি আর তুমি করেছিলে বেটা? আমি কিছু মনে করিনি। কে এই ইদ্রার? এই মহান দুনিয়া নির্মাণ করেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি যেমন আমাদের তৈরি করেছেন, তেমনি আমাদের সঙ্গে তৈরি করেছেন আরও এক জগৎ, যেটা জিনদের জগৎ। মানুষদের মধ্যে যেমন ভালো খারাপ দুই আছে, তেমন ওদের মধ্যেও আছে। এই দ্বারার অত্যন্ত লোভী শয়তান এক জিন, যে রক্ত চায়। যত বেশি রক্তের যোগান, তত তার তাকত বেশি। তাকে দেখতে খানিকটা কুটুরে প্যাঁচার মতো, পিঠে ব্যাঙের ছাতার মতো অদ্ভুত এক বস্তু থাকে। এই ভয়ানক অপজীব যে কোনো প্রাণীকে ভুলিয়ে ফালিয়ে তার নিজের ডেরায় নিয়ে গিয়ে তার রক্ত চুষে খায়। সে কোনো কারণে এই গ্রামের মধ্যে এসে পড়ে। কারণটা এখনো অজানা। গ্রামের মধ্যেও সে তার থাবা বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার একটা শরীর দরকার, যা দিয়ে সে আরো বেশি বেশি শিকার ধরতে পারে। তোমাকেও সে প্রায় কবজা করে ফেলেছিল। সুন্দরলাল ঠিক সময়ে আমাকে খবর দিল বলেই তোমাকে আমি বাঁচাতে পারলাম। जिद बहुत भयानक चीज है बेटा, जिद बड़ी भयानक चीज। ফকির বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে অমিত বুঝতে পারে তিনি কি বলতে চাইছেন। হয়তো সুন্দরলাল তাকে সবটাই বলেছিল। এরপর অমিত সেই পোস্ট অফিসেই পোস্টমাস্টার হিসেবে পোস্টিং থাকে 5 বছর। থাকে পোস্ট অফিস থেকে একটু দূরে একটা ভাড়া বাড়িতে। সুন্দরলাল এখন তার ডান হাত। এরপর একদিন হঠাৎ একটা বৃষ্টির দিনে জীবন বলে একটি ছেলে পিয়ন হয়ে এলো সেই পোস্ট অফিসে। তাকে সুন্দরলাল অমিত দুজনেই অনেক বারণ করলো। কোয়ার্টারে বিপদ আছে, অন্য ঘর দেখে দিচ্ছি, সেখানে থাকো। কিন্তু কে শোনে কার কথা? সরকার দিয়েছে, সে সেখানে থাকবেই। কেন সে বাড়ি ভাড়া নেবে? অমিত বুঝল 5 বছর আগে তার সাথে যা হয়েছিল আবার তার পুনরাবৃত্তি হতে চলেছে। চাবি দিয়ে দিল তাকে, আর তারপর সুন্দরলালকে অমিত বলল, একবার ফকির সাহেবের কাছে যাও সুন্দরদা। সুন্দরলাল কিছু বলল না, মুচকি হেসে কেবল ঘাড় নাড়ল।
শেষ হলো আজকের গল্প ইদ্রার। বিভিন্ন চরিত্রে সৌভিক, রিভু, সায়নদীপ, ব্রতিন, দিব্যেন্দু, বিপ্রদীপ, রমাকান্ত। পোস্টার ও এডিটিংয়ে বিপুল। পরিচালনা ও এডিটিংয়ে বিপুল। পোস্টার পরিকল্পনা অয়ন। পোস্টার ডিজাইন রনি। গল্পের সূত্রধার আমি আসঞ্জন। পরের সপ্তাহে আসছে আমাদের ড্রিম প্রজেক্ট এবং সঙ্গে থাকছে একটি চমক। তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে।